চিকুর বিয়ের পর তো দিদি নিজের ফ্ল্যাটটা চিকুকে ছেড়ে দিয়ে গোবিন্দর ফ্ল্যাটে একটা সিঙ্গেল খাটে দিদি আর মা থাকতে শুরু করেছিল। তখন গোবিন্দ দিদিকে বলেছিল চিকুর যতক্ষণে না হবে যেন বাথরুমে না যায়। চিকু বাথরুম ছেড়ে অফিস চলে যাওয়ার পর দিদি বাথরুমে যেত। ওদের ফ্ল্যাটে বাথরুম রয়েছে, কিন্তু সেটা ওদের দুজনকার চলে না। চিকু এই বাথরুমে চান করে অফিস যায়, ততক্ষণ দিদি ওয়েট করে বসে থাকতে হয়। সে বাথরুম পাক আর না পাক যায়, এত অত্যাচার। গোবিন্দ বলে দিয়েছিল চিকু যতক্ষণ বাথরুমে না যাবে তুই যাবি না, কারণ এই দুটো বাথরুমের একটা কমোড ছিল, একটা কমোড ছিল না। দিদি তো আর হাঁটু মুড়ে বসতে পারে না। অথচ ওই ফ্ল্যাটটার ভাড়া মা আর দিদির টাকার সুদ থেকেই দেয়া হচ্ছে। দিদির ওপর কেন এই অত্যাচার? ওরা সবাই জানে ডাক্তার দিদিকে বলেছে দিদিকে 12 মাস গরম জলে চান করতে, কিন্তু ওরা নিজেদের শীতকালে গরম জল দরকার লাগে বলে বছরে বাকি সময়টা গিজারের কানেকশন অফ করে দেয়, যাতে দিদি গিজার ব্যবহার করতে না পারে। কি নিচতা না? মানুষ এত নিচ হতে পারে? গোবিন্দর বউ মনে হয় কমোড ব্যবহার জানে না। সব সময় সে মেঝেতেই মূত্র ত্যাগ করে, জল দেন, জল ঢেলে দেয়, তাতে কি আর গন্ধ যায়? ওরা দিদিকে বলে দেয় গরম জলের দরকার হলে গ্যাসে গরম জল করে নিয়ে ওই বাথরুমে নিয়ে গিয়ে, কিন্তু দিদির তো সে ক্ষমতা নেই, ওরা জানে, তবু জেনে শুনে বদমাইশি। দিদির ওদের কমোড বাথরুমটা রাত্রে পাশে ব্যবহার করে, সেই জন্য রাতে খাওয়ার পর প্রায় ছুটে ছুটে গিয়ে রূপালী ওই বাথরুমে যাওয়ার দরজায় খিল দিয়ে দেয়। ওদের ঘরের পাশে বাথরুমে যাওয়ার দরজাটা, ওই দরজাটা খুলেই যেতে হয়, ওই দরজায় খিল দিয়ে রাখে দিদি যাতে না যেতে পারে। তারপর ঘরে টিভি দেখে অনেকক্ষণ জেগে থাকে, কিন্তু দিদিকে পাশের বাথরুম কষ্ট করে যেতে হয়। এটাই কি বিচার? একদিন চিকুর চানের পর দিদি চান করতে ঢুকেছিল, তখন গোবিন্দ বাজার থেকে এসে পাশের বাথরুমে পা দিয়েছিল। পাশের বাথরুম মানে মাটা যেটা যায় আর কি। রূপালীর সে কি চিৎকার, কেন ওই নোংরা বাথরুমে তুমি পা ধুতে গেলে? চিৎকার করে বলছে, কেন নোংরা বাথরুমে তুমি ঢুকলে? গোবিন্দকে বলছে। গোবিন্দকে কি ধমকানি! পাশের বাথরুমটা মা ব্যবহার করে বলে আর কাজের লোক ব্যবহার করে, সেই জন্য ওই বাথরুমটা রূপালীর কাছে নাকি নোংরা। রাজার রাজকন্যা রাজবল্লভপাড়ার দিদির ঘরে যে লম্বা বেঞ্চটা ছিল, সেটা গোবিন্দ কিছুতেই রাজবল্লভপাড়া থেকে নিয়ে আসতে চায়নি, শিমুনিতে চায়নি নিয়ে আসতে, কিন্তু দিদি জোর করে নিয়ে এসেছিল দরকার লাগবে বলে। তার উপর দিদির টাইম মেশিন আর দুটো দিদির জিনিস ভর্তি ট্রাঙ্ক ছিল। দিদি যখন কিছুদিন মেজদির কাছে ছিল, ফিরে গিয়ে দেখে রূপালী দিদির টাইম মেশিন আর ট্রাঙ্ক ওদের ফ্ল্যাটের খাটের তলায় রেখে দিয়েছে, আর ট্রাঙ্কটা লবে তুলে দিয়েছে, আর একটা ট্রাঙ্ক খাটের তলায় মেঝেতে রেখেছে। প্রশ্ন হচ্ছে রূপালীর এত সাহস হয় কি করে দিদির অনুপস্থিতিতে দিদির জিনিসে হাত দেয়া বা অন্য জায়গায় সরিয়ে দেবার? সে সাহস ও পায় থেকে? এবার দিদি কি লবে উঠে ট্রাঙ্ক নামিয়ে তার জিনিস নেবে? দিদি গোবিন্দকে ট্রাঙ্কটা লোক দিয়ে নামিয়ে দেবার কথা বলায় গোবিন্দ উত্তর দিয়েছে, ওসব ব্যাপার আমি কিছু জানি না, আমি পারবো না। ওরা দুজনে দিদির সঙ্গে আর এই ধরনের বদমাইশি কেন করছে? আমি তো ভেবে পেতাম না, দিদির কাছে সব শুনে।
টিভিটা ঘরে নিয়ে যাওয়ার পর মা দিদি বোকার মতো বসে থাকতো। তারপর তো নীল একটা টিভি কিনে নিয়ে দিদি ঘরে ফিট করে দিয়ে এসেছিল। দিদি গোবিন্দকে তার আগে বলেছিল, আমি একটা টিভি কিনবো কম দামি, টাকা দিবি? গোবিন্দ দিদির মুখের ওপর বলে দিল, আমি 1 পয়সাও দিতে পারবো না, তোর ব্যাংকের টাকা তুলে তুই কেনগা। অথচ গোবিন্দ দিদির ব্যাংকে কোনোদিন তার টাকা জমা দেয়নি। জাবুয়ের সমস্ত সম্পত্তি নিজে ভোগ করেছে, বাড়ি ভাড়ার সব কিছু টাকা সেই নিয়েছে, দিদিকে 1 পয়সা দেয়নি। একবার গোবিন্দর মনে হলো না এইটুকু, যে দিদি তো বিয়ে করেনি, দিদির হাতে পয়সা আসবে কোত্থেকে? একটা মানুষের তো প্রচুর দরকার থাকে, সে দুবেলা দুমুঠো খেতে পেলেই তার প্রয়োজন মিটে যায়। গোবিন্দর কি উচিত ছিল না জাবুয়ের একটা অংশ কিছু টাকা দিদিকে দেয়ার? আমরা তো ভেবে পাই না গোবিন্দ এত অবুঝ, এত এরকম মনে কি করে হয়ে গেল? সেই গোবিন্দ বিয়ের পরে এতটা চেঞ্জ হয়ে গেল। দিদির ব্যাংকে যেটুকু টাকা ছিল দিদি তুলে তুলে এতদিন তার প্রয়োজন মিটিয়েছে। সেই কথা শুনেছিল নীল। তখন নীল বলল, 4000 টাকা দিয়ে একটা টিভি কিনে দিলাম আমরা। নীলের কথা অনুযায়ী কথা হচ্ছে, ওরা তো 4 জন ভালোই আয় করে, 4 জনে আয় করে, তার সত্ত্বেও দিদিকে মুখের ওপর বলে দিল টিভির টাকা দিতে পারবে না। টিভির আর কত টাকা লাগতো? এত ছোট নজর ওদের। আর আমাদের একটা ভাইকে এমন অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে কে? ভাইয়ের চোখের চামড়া বলতে এখন আর কিছু নেই। ওই ভাইকে দিদি ছোটবেলায় কিভাবে মানুষ করেছে ভাবতেও অবাক লাগে। চিকুর বিয়ের আগে পর্যন্ত খেতে বসে রূপালী মাছ পরিবেশন করত। দিদি দেখত প্রতিদিন দিদির জন্য একটা স্পেশাল কাটা মাছের পিস থাকতো, বরাদ্দ থাকতো। যে পিসটার পুরো দাগা পেটি সমেত হলে পেটিটা কাটা হয়ে গেল, এবার দাগার আধখানা কেটে যেটা থাকে সেইটা দিদির জন্য বরাদ্দ থাকতো। আর ওরা বড় বড় দাগা পেটি সমস্ত খেত। চিকুর বিয়ের পর একদিন সবাই খেতে বসেছে যথারীতি, সবাই মাছ খাচ্ছে। চিকুর বউ আছে দেবলীনা, দিদি নিরামিষ খাচ্ছে। দেবলীনা জিজ্ঞেস করেছিল, বড় পিসি মাছ খাবেন না? রূপালী সঙ্গে সঙ্গে বলল, দিদি এই মাছ খায় না। তখন দেবলীনা অন্য বাড়ির মেয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কেন অন্য মাছ ছিল না? দিদি দেখছে, তারপর থেকে দিদি দেখছে অন্য মাছ 1 পিস করে দিদির জন্য হয়, মানে দেবলীনাই বলে সেটা করিয়েছে। যাই হোক, দেবলীনা এতদিনের প্রথাটা ভেঙেছে। চিকু, দেবলীনা, রূপালী সকালে বাড়িতে ভাত খায় না, একটা সময় হয়েছিল অফিস যাবার আগে। ওরা অফিসে খায়, সেই জন্যে সকালে প্রতিদিন ওরা যেদিন খায় না মাছ হয় না। দিদি আর গোবিন্দ নিরামিষ খায়। বেচারা গোবিন্দ, দিদির জন্য গোবিন্দকেও নিরামিষ খেতে হচ্ছে। রাত্রে ওরা সবাই খায় বলে মাছ খায়। কথা হচ্ছে, দিদির তো 1 পিস মাছ হলে ভাত খাওয়া হয়ে যায়, আর ওর যা শরীর অসুস্থ, রোজ তো একটু মাছ খাওয়া দরকার। যখন ফ্রিজে মাছ থাকে তাও দিদির জন্য একটু করা হয় না। গোবিন্দও তো অসুস্থ, ওরও তো একটু দরকার। বেচারা গোবিন্দ, দিদিকে 1 পিস মাছ দিতে হবে বলে ওরও মাছ জোটে না। দিদি তো ওদের পয়সায় খাচ্ছে না, তবে কর্ত্রীর ইচ্ছায় কর্ম। অক্টোবরে ওরা 3টে ফ্যামিলি 12-13 দিনের জন্য সিমলা বেড়াতে গেল।
গোবিন্দ, রূপালী, চিকু, চিকুর বউ দেবলীনা, আরও দুটো ফ্যামিলি। দিদি আর মা একা রইল। আচ্ছা, ওদের একটু মনে হলো না যে ওরা সবাই হোটেলে ভালো মন্দ খাবে, দিদির জন্য ফ্রিজে অন্তত 2-1 পিস মাছ কি একটু মিষ্টি একটু রেখে যায়? সব চেটে পুটে খেয়ে বেড়াতে চলে গেল। এরাই মানুষ? এদের কি বলবো, মানুষ। চিকুর বিয়ের পর দিদি যখন ওদের ফ্ল্যাটে একটা ঘরে চলে এলো, তখন পুরো জিনিসপত্র দিদির ঘরে এসে ঢুকলো। তাছাড়া গোবিন্দর বিশাল আলমারি, আলনা সব দিদির ঘরেই ছিল, দিদিকে যেখানে থাকতে দিয়েছিল। গোবিন্দ বলল বিয়ের পর আলনা সরিয়ে নেবে, কিন্তু দীর্ঘদিন হয়ে গিয়েছিল, কোনোদিন আর সরায়নি সেটা। নিজেদের ঘর ফাঁকা থাকতো, সরায়নি। দিদি আর মা একরকম গোডাউনই বাস করছিল। উপরন্ত লাভের মধ্যে রূপালী অফিস থেকে এসে ঘেমো জামা কাপড় দিদির ঘরে ছেড়ে আলনায় রেখে যেত। দিদির বমি উঠে আসতো, কিন্তু ওদের মুখের ভয়ে কিছু বলতে পারতো না। কথায় কথায় একদিন দিদিকে শুনিয়ে রূপালী বলেছিল, চিকু ওই ফ্ল্যাটে আছে বলে দিদি নাকি হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। দিদি চিকুকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। তাকে এই ধরনের নোংরা কথা, এটা কি শোভা পায় রূপালীর মুখে? দিদি এত কষ্ট পেয়েছিল, কদিন খেতে পারেনি। আচ্ছা, ওই মহিলার কি আছে যার জন্য এত তেজ? মানুষের অহংকার কি চিরদিন থাকে? (10/2, 10/12/2010 কথা। সেদিনকার কথা হচ্ছে, রূপালী অফিস করে বারুইপুর চলে যাবে, কথা হয়েছে। দেবলীনা অফিস করে প্রতি সপ্তাহে যেমন বাপের বাড়ি চলে যায় সেই রকম যাবে। চিকুর বন্ধুর বিয়ে আছে, চিকুও অফিস করে বারুইপুরে চলে যাবে। গোবিন্দর রাত্রে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, ও নিমন্ত্রণ খেয়ে সমীরের বাড়িতে থাকবে, কাল বারুইপুর চলে যাবে। সবাই সোমবার আসবে। আজ গোবিন্দ মাছ এনেছিল, বাজার গিয়েছিল, মাছ এনেছিল। চিকু দেবলীনারা যারা অফিস গেছে, ভাত খেয়ে রূপালী রাধুনিকে দিয়ে ওদের মতো মাছ করিয়েছিল। দিদির আর গোবিন্দের জন্য রূপালী রাধুনিকে বলেছে ডাল আর আলু পোস্ত করে রাখতে। রোজই সকালে ওরা অফিস যাওয়ার সময় ভাত খায় না বলে কোনোদিনই রূপালী মাছ করায় না। রাত্রে সকলের জন্য মাছ হয়। বেচারা গোবিন্দ, দিদির জন্য ওকেও অনিচ্ছা সত্ত্বেও নিরামিষ খেতে হয়। দিদিকে 1 পিস মাছ খাওয়ালে ওরা নাকি গরিব হয়ে যাবে। কথা হচ্ছে, আজ আমি গিয়ে দেখলাম এই অবস্থা। দেবলীনা চিকু রাত্রে নিমন্ত্রণ খেয়ে আসবে, গোবিন্দ রাত্রি বিয়ে বাড়ি, রূপালীও বাপের বাড়িতে ভালো মন্দ খাবে। পড়ে রইল দিদি। মাছ যখন সকালে রান্নাই হয়েছে, তখন রূপালী কি দিদির জন্য 1 পিস করিয়ে রাখতে পারতো না রাধুনিকে দিয়ে? এত ছোট মন কেন? অবশ্য এত বড় মনের মানুষ তো আজকাল সচরাচর দেখাই যায় না। রূপালী রোজ সকালে রাধুনিকে যা রাঁধবে বলে যেমন পরিমাণ দেখিয়ে দেয়, রাধুনি তাই করে। কিন্তু বেশিরভাগ দিনই গোবিন্দকে আর মাকে তরকারি দিয়ে দিদি নিজের জন্য কিছুই রাখতে পারতো না। একে তো নিরামিষ, তাই গোবিন্দ চিরকালই একটু তরকারি, নিরামিষ তরকারি একটু বেশি খায়। এতদিনের পুরনো বউ রূপালী সেটা কি জানে না? সেই আন্দাজ করে তাহলে প্রায় এই গন্ডগোলের করে এরম পরিমাণ করে বলে যায় কেন? ওইটুকু তরকারি করে রেখে অফিস চলে যাবার মানেটা কি? এতটা নির্লজ্জ মানুষ হয়? আজ আবার দিদিকে যাবার সময় বলে গেছে সোমবার রাধুনিকে দিয়ে মাছ করিয়ে রাখতে। ও জানে দিদিকে না বললে দিদি ওদের মাছ নিজের জন্য করাবে না। মুখের ফাঁকে একবার বলতে পারলো না, দিদি আপনার জন্য মাছ করবেন।
এই কথাটা বললে কি ওর মনটা খুব বড় হয়ে যেত? ওখানে দিদি কিছুই পায় না। আমি যখন যাই দিদির জন্য 2-3 দিনের মাছ, ফলমূল, মিষ্টি, যাবতীয় জিনিস সব দিয়ে আসি। সাবান, পেস্ট, ব্রাশ, একটা মানুষের প্রয়োজনীয় জিনিস কি কম নাকি? সব আমাকে বয়ে বয়ে দিয়ে আসতে হয়। প্রথম প্রথম মাসকাবারি আসতো, তখন দিদি নিত। তারপরে তো মাসকাবারি ঘরে সে দিয়ে গেল, তখন আর দিদি পেত না। রূপালী চাইতো দিদি হাত পেতে ওর কাছে চেয়ে নেই, সেটা কখনো সম্ভব? দিদি করতো না সেটা, আমাকে বলতো এটা নেই ওটা নেই। আর দিদি চাইবেই বে কেন? দিদির কিসের অভাব? মায়ের বাড়ি বিক্রির টাকা নাকি ভাঙা যাবে না। নামকাও আসতে দিদির নামের সঙ্গে অ্যাকাউন্টটা রেখেছে, দিদির কোনো ক্ষমতায় নেই সেটা তোলা। দিদির টাকা তোলার কোনো অধিকার নেই। ওই টাকা ভাঙিয়ে খেয়ে ফেললে ফুরিয়ে যাবে। মা দিদিকে নাকি ওদের খাওয়াবার সামর্থ্য নেই। মাত্র 4 জন ইনকাম করছে তো, যদিও মা দিদির খাওয়া খরচ বলতে শূন্য। আসলে গোবিন্দ বিয়ে করার পর ওর মেরুদণ্ডটাই কেউ বোধহয় ভেঙে দিয়েছে। বিয়ের আগে পর্যন্ত যে গোবিন্দর দাপট ছিল দেখবার মতো, সে বিয়ের পর কেমন যেন আস্তে আস্তে বদলে গেল। নিজের মতে মনের মতো একটা কথা বলারও অধিকার রইল না গোবিন্দর। কাজ করা তো দূরে থাকুক। একদিন দিদির খুব শরীর খারাপ হয়েছিল, খাওয়া দাওয়া করতে পারেনি। তো গোবিন্দ মাকে বলেছিল, না খেয়ে এখানে পড়ে থাকলে হসপিটাল ঘর করতে পারবো না, বোনেদের খবর দাও, ওকে নিয়ে যাক। রূপালী দিদির মুখের উপর বলেছিল, খুব বার বেড়েছে আপনার, এই রকম অপমান সহ্য করবো না। ও আবার কি বলবে? ও বলবে না। গোবিন্দকে বলছে, ও আবার কি বলবে? দিদি কিছু বলবে না, আমি বলবো, যা বলার আমি বলবো। টুকুসের মানে চিকুর বিয়ের পর থেকেই দেখছি রূপালীর কথায় হাঁড়ির মতো মুখ করে আছে, সর্বদা কারোর সঙ্গে কথা বলে না। টুকুসরা ওই ফ্ল্যাটটায় আছে বলে হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে। কি নোংরা আর ন্যাকারজনক কথা না রূপালীর মুখে। মায়ের নামে বদনাম। 25 বছর যে ছেলেটাকে দেখেনি, গোবিন্দ মাকে বলেছিল, পূর্ণিমা মেজদি ডাক্তারখানা নিয়ে যাচ্ছে, ওদের বলিস আর আমাকে কিছু বলিস না। যা জিনিসপত্র আনছি রাখার জায়গা হচ্ছে না, সব দেখছি পাচার হয়ে যাচ্ছে। দিদির নামে এত বড় অপমান। দিদি কোথাও পাচার করবে? আর কার এত অবস্থা আছে যে ওর জিনিস নেবে? এত আস্পর্ধার কথা। দিদিকে বলছে, আপনার মতো একজন বয়স্ক মহিলার কাছে এরকম মোটেই সহ্য করবো না। আর ওরটাকে সহ্য করবে? কি অসভ্য মহিলা। গোবিন্দ আম আনতো বাজার থেকে, দিদি বলতো 2 রকমের আম, একটা আম টক আর একটা আম মিষ্টি। মানে টক আম যেগুলো সেগুলো দিদি আর মায়ের জন্যে, আর মিষ্টি আমগুলো নিজেদের জন্য। আমরা যেটা কল্পনাও করতে পারি না, আমরা কাজের লোক থাকলে কাজের লোকটা ভালো জিনিসটা দিই, নিজের খারাপ খেয়ে। আমার তো সেরকমই। এত নিচ, এত ছোট মন, দিদির কাছে শুনে শুনে আমার মানে গা শিউরে উঠতাম। এরকম মানুষ হতে পারে নাকি? আমি তো কল্পনাও করতে পারি না। মায়ের আশা ছিল
কোনো মেয়ের বাড়িতে যাব না, কারণ ছেলের হাতের জল পাবো বলে। মরার সময় ছেলের হাতে জল পাবো। মা জল পায়নি, ছেলে মায়ের মুখে জল দেয়নি, মায়ের স্বাদ পূর্ণ হয়েছে। মা না খেতে পেয়ে বিনা চিকিৎসায় মারা গেছে। যেদিন মারা গেল, দিদির কাছে শুনেছিলাম শ্মশান থেকে ফিরে সবাই, দিদি তখন ও বাড়িতেই গিয়েছিল, পরের দিন নিয়ে এসেছিলাম, রূপালী গোবিন্দ নাকি রাত্রে ডিমের ঝোল ভাত খেয়েছিল। দিদি একটু আলু ভাতে দিয়ে এক মুঠো ভাত খেয়েছিল, এক খাবার ভাত। আমরা যেটা কল্পনাও করতে পারি না। অবশ্য ওরা হাঁপ ছেড়ে বেঁচেছিল। রূপালী খেতে বসে বলতো গোবিন্দকে, আমাদের কি কি ঝামেলা বলো তো, আমাদের তো কোনো দায় দায়িত্ব কোনো নেই, আমরা তো নির্ঝঞ্ঝাটে থাকার কথা। আমরা 4টি লোক, আমি, তুমি, ছেলে আর দেবলীনা, মানে ও, গোবিন্দ আর ছেলে আর ছেলের বউ, ওরা 4টি লোক, মা দিদি বাদ। আরে ছেলেটাকে পেলি কোথা থেকে? মা দিদিকে যদি বাদ দিলি, ছেলেটাকে পেলি কোত্থেকে? ভরা সংসার, আমাদের কিসের অভাব? আমরা কেন এত অশান্তি সহ্য করব? আমরা তো 4 জন প্রাণী। খেতে বসে বলতো, কি নির্লজ্জ নয়? এরম নির্লজ্জ মহিলা হতে পারে? আমি শুনে তো দিদির কাছে অবাক হয়ে যেতাম। আছে, পৃথিবীতে অনেক রকমই মানুষ আছে। তারা কি শাস্তি না পেয়ে এমনি এমনি ড্যাং ড্যাং করে চলে যাবে? আমার তো মনে হয় না।